বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। ৩০০ আসনের মধ্যে দুটির ফল ঘোষণা স্থগিত রয়েছে। বাকি আসনগুলির মধ্যে বিএনপি একাই পেয়েছে ২০০-র বেশি আসন, অর্থাৎ ২/৩ আসন গিয়েছে বিএনপির ঝুলিতে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানই বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বলে খবর। কিন্তু বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও জামাত ইসলামী বাংলাদেশের উত্থান ও নজর কাড়া। এবার জামায়াত ইসলামের জোট পেয়েছে ৭৭টি আসন। এর মধ্যে জামায়াত ইসলাম একাই পেয়েছে ৬৮টি আসন, যা বাংলাদেশের আগের নির্বাচনগুলির নিরিখে কার্যত একটি রেকর্ড বলা যায়। কারণ একসঙ্গে এতগুলি আসন জামাত ইসলামে কখনো পায়নি। আর ভোটের ফল ঘোষণার পর একাধিক আসনে অনিয়মের অভিযোগ তুলে সরব হলেন জামাত ইসলাম বাংলাদেশের প্রধান ডক্টর শফিকুর রহমান। সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছেন, সুনির্দিষ্ট সময়ের মধ্যে যদি প্রতিকার পান তাহলে এক কথা, কিন্তু যদি না পান তাহলে তারা বাধ্য হবেন তাদের পথ ধরতে। তিনি বলেন, আমরা আশা করব নির্বাচন কমিশনের শুভবুদ্ধি সম্পন্ন হবে। তিনি বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ থাকতে হলে পরস্পরকে সম্মান করেই থাকতে হবে। এখানে কেউ রাজা নয়, বাকিরা প্রজা নয়। অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই হয়েছে। আমরা আশা করেছিলাম এই কালো অধ্যায়ের অবসান হোক, কিন্তু যদি আবার এটা ফিরে আসে আমরা লড়ে যাব, আমরা থামবো না, এখানে কোনো ছাড় দেব না। কি বলছেন তিনি, শুনুন। নির্বাচন কমিশন কি এক এক জায়গায় এক একটা আইনের প্রয়োগ করবে একই বিষয়ে? এটা এখন বিশাল প্রশ্নের ব্যাপার। আমাদের সেক্রেটারি জেনারেল সহ বেশ কিছু আসনে এই ধরনের ব্যাপার আছে। স্ব আসনে যাদের উপরে এই অন্যায় আচরণ করা হয়েছে, যাদের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের সিদ্ধান্ত তারা প্রতিকার চাইবেন। সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা, কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পথ ধরতে। আমরা আশা করব নির্বাচন কমিশন শুভবুদ্ধির উদয় হবে এবং তারা ন্যায় ইনসাফ করবেন। না করলে দায় তাদেরকে নিতে হবে। আমরা এখনো বলবো, দেশকে আমরা ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে আমরা দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের ঐক্য চাই। আমাদের স্লোগানই ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশ। ঐক্যবদ্ধ বাংলাদেশে থাকতে হলে পরস্পরকে সম্মান করেই থাকতে হবে। এখানে কেউ রাজা নয় আর বাকিরা প্রজা নয়। এখানে কেউ মালিক নয়, বাকিরা তাদের অধীনস্থ নয়। এখানে সকলেই বাংলাদেশের একই সংবিধানের অধীনে সমান অধিকার তারা ভোগ করবেন। অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই হয়েছে। আমরা আশা করেছিলাম যে এই কালো অধ্যায়ের অবসান হোক, কিন্তু যদি আবার এটা ফিরে আসে আমরা লড়ে যাব, আমরা থামবো না ইনশাআল্লাহ। এখানে কোনো ছাড় দেব না। দেশের জনগণের, ফ্যাসিবাদ আমাদের বিরুদ্ধে না, ফ্যাসিবাদ দেশবাসীর বিরুদ্ধে। ফ্যাসিবাদের ডেমোক্রেসি, একটা গণতন্ত্রের বিকাশ ঘটে না। সারা বিশ্ব থেকে এখানে পর্যবেক্ষকরা এসেছিলেন, তারা সময় দিয়েছেন, ঘুরেছেন, দেখেছেন। আপনারাই জানাবেন। সম্মানিত বন্ধুগণ, আমরা চাই দেশে পুরানো ধারার সেই কালো অধ্যায়ের রাজনীতি আর না হোক, নতুন ধারার সুস্থ রাজনীতি চালু হোক। এবং এখানে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। দায়িত্ব জ্ঞানহীন কোনো আচরণ জাতি দেখতেও চায় না, সহ্যও করবে না। আমাদের তরুণ সমাজ যারা বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের উপরে এই আমানত রেখেছে, আমরা কথা দিচ্ছি, আমরা নির্বাচনের আগে যা বলেছি তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ। প্রাথমিক আশঙ্কা কিছুটা কাটলেও নয়াদিল্লি পুরোপুরি নিশ্চিন্ত এ কথা এখনই বলা কঠিন। কারণ ক্ষমতা দখল করতে না পারলেও কট্টরপন্থী ইসলামপন্থী দল জামাত ইসলাম এবার নজিরবিহীন আসন বৃদ্ধি করেছে। 1991 সালে সর্বোচ্চ 18টি আসন পাওয়ার পর দীর্ঘ সময়ের রাজনৈতিক প্রান্তিকতায় থাকা দলটি এবার অন্তত 4 গুণের কাছাকাছি সাফল্য অর্জন করেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা। এই উত্থান শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নয়, ভারত বাংলাদেশ সম্পর্কেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।
মনে করছেন কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ। প্রশ্ন উঠছে, ক্ষমতার কেন্দ্রে না থেকেও কি জামাত প্রভাব বিস্তার করবে এবং তাদের রাজনীতির কেন্দ্রবিন্দুতে কি আবার ভারত বিরোধী অবস্থান ফিরে আসতে পারে? পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া জেলাগুলিতে জামাতের সাফল্য বিশেষভাবে নজর কেড়েছে। দক্ষিণবঙ্গ সংলগ্ন সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ যা দীর্ঘদিন ধরেই তাদের পুরনো ঘাঁটি, সেই সঙ্গে মধ্যবঙ্গের মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ এবং উত্তরবঙ্গ লাগোয়া রংপুর ডিভিশনেও ভালো ফল করেছে জামাত এবং তার সহযোগীরা। এই ভৌগোলিক বিস্তার ভারতের নিরাপত্তা মহলে উদ্বেগ বাড়াচ্ছে। সীমান্তবর্তী এলাকায় কট্টরপন্থী শক্তির প্রভাব বৃদ্ধি হলে অনুপ্রবেশ, চোরাচালান, জঙ্গি মদত, এই পুরনো আশঙ্কাগুলি আবার সামনে আসতে পারে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় পাকিস্তানপন্থী অবস্থানের জন্য জামাতের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ ছিল। হাসিনার আমলে একাধিক শীর্ষ নেতা চরম শাস্তির দণ্ড পান। সুপ্রিম কোর্টের নির্দেশে দল হিসেবে তাদের নিবন্ধন বাতিল হয়, কিন্তু 2024 সালে রাজনৈতিক পালাবদলের পর নতুন পরিস্থিতি তৈরি হয়। ছাত্র যুবদের জুলাই আন্দোলন থেকে জন্ম নেওয়া গণবিক্ষোভে হাসিনার পদত্যাগ এবং ভারতে আশ্রয় নেওয়ার ঘটনা বাংলাদেশের রাজনীতিকে আমূল বদলে দেয়। সেই আন্দোলনের অন্যতম মদতদাতা ছিল জামাত। অন্তর্বর্তী সরকারের আমলে নিষেধাজ্ঞা শিথিল হয়, ধীরে ধীরে সংগঠন পুনর্গঠন করে তারা ভোটের ময়দানে নামে। এবার জামাত নেতৃত্বাধীন 11 দলের জোটে ছিল জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ নিজামী ইসলামী পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মতো দল। বিএনপির সঙ্গে বহু কেন্দ্রে কড়া টক্কর দিয়েছে এই জোট। বিশ্লেষকদের মতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান সৈয়দ রেজাউল করিম যদি আলাদাভাবে 250-র বেশি আসনে প্রার্থী না দিতেন তবে বিএনপি আরও চাপে পড়তে পারত। এবার নির্বাচনে আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ থাকায় তাদের ভোট ব্যাংক ছড়িয়ে পড়ে। রাজনৈতিক মহলের একাংশের মতে স্থানীয় স্তরে আওয়ামী লীগের কিছু কর্মী সমর্থক ভোট জামাতের দিকে দিয়েছেন। জামাতের আমির শফিকুর রহমান ভোটের আগে কৌশল বদলান। রায়বাজার গণহত্যা, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো, সংখ্যালঘুদের প্রতি সৌভ্রাতৃত্বের বার্তা সবই ছিল নতুন ভাবমূর্তি গড়ার প্রচেষ্টা। কিন্তু প্রশ্ন থেকে যায়, এ কি কৌশলগত পরিবর্তন নাকি স্থায়ী মতাদর্শগত রূপান্তর? 300 আসনের মধ্যে 223টি প্রার্থী দিলেও একজন নারী প্রার্থীও দেয়নি জামাত। বাংলাদেশের ভোটার তালিকায় নারীরা 50%-এর বেশি। মহিলাদের সামনে আনা বা নেতৃত্ব উন্নীত করার কোনো পদক্ষেপ দেখা যায়নি, ফলে নারী বিরোধী ভাবমূর্তি পুরোপুরি কাটেনি। ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। যুব সমাজের একটি বড় অংশ যে এবার তাদের পাশে, জনমত সমীক্ষাতেও তার ইঙ্গিত মিলেছে। এই সমর্থন দীর্ঘমেয়াদের রাজনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।